আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ যারা আছো স্টুডেন্ট, তাদের অন্যতম মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলা বইয়ের কবিতা। এর কারণ কবিতাগুলোর মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, এই ভাষাগুলো আমরা আসলে মাথায় সাজাইতে পারি না। ভাষাগুলোর অর্থ কি সেটা ভালো করে বুঝতে পারি না। এমনকি কবি খুব সিম্পল কিছু বিষয় তাদের কবিতার মধ্যে উল্লেখ করতে চাইলেও ভাষাগত কারণে বা শব্দর যে কঠিন যেই প্রেক্ষাপটের কারণে আসলে আমরা সেইগুলো মাথায় রাখতে পারি না। আমরা পুরোপুরি মাথা থেকে হারিয়ে ফেলি কিছুক্ষণ পরেই। বিশেষ করে যখন আমরা পরীক্ষার সময় সৃজনশীল লিখি, তখন দেখা গেল যে উদ্দীপকের সাথে আমরা মিল করতে পারি না। যে হচ্ছে উদ্দীপক তো সহজ ভাষায় দেওয়া আছে, ওইটা তো বুঝতে পারলাম, কিন্তু কবিতায় আসলে কোনটা দেওয়া আছে, কোনটার সাথে মিল করতে বলতেছে, এইটা আসলে আমরা ভুলিয়ে ফেলি। তো এই জন্য আমি একটা কোর্সের আয়োজন করেছি, যেখানে হচ্ছে বাংলা প্রথম পত্রের প্রথম কবিতা থেকে শুরু করে একেবারে শেষ যতগুলো কবিতা আছে সব কয়টা কবিতাকে আমরা ব্রেকডাউন করে ভেঙে 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 গল্প আকারে বোঝার চেষ্টা করব। তো আশা করছি এই ভিডিওটা সহ যতগুলো এই কোর্সের ভিডিও আমার থাকবে, প্রত্যেকটা ভিডিওই তোমাদের অনেক বেশি হেল্প করবে। যারা মূলত হচ্ছে দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওগুলো দেখা অবশ্যই মাস্ট। আর যারা কবিতা সম্পর্কে ভালো ধারণা আছে, অর্থাৎ এই কবিতাগুলো সম্পর্কে যাদের কোনো প্রবলেম নাই, তোমরা চাইলেও দেখতে পারো, এতে তোমাদের চর্চাটা আসলে বৃদ্ধি পাবে। এই কোর্সের ধারাবাহিকতা অনুযায়ী প্রথমত আমরা যে কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এটা মূলত লিখছেন মাইকেল মধুসূদন দত্ত, তার বাসা হচ্ছে যশোরে। তো এখন এখানে যে কবি পরিচিতি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে কবি পরিচিতিটা আমার দেওয়া আছে, এই কবি পরিচিতিটা তোমরা বই দেখে একটু পড়ে নিবো, কারণ কবি পরিচিতি আসলে এখানে বোঝানোর মতো কিছু নয়, মুখস্থ করার মতো অনেক কিছু আছে। শুধুমাত্র একটা জিনিস এখানে বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে মেঘনাদ বধ কাব্য। দেখো আমি এই জিনিসটাকে আমি হলুদ মার্ক করে রেখে দিচ্ছি। মেঘনাদ বধ কাব্য হচ্ছে একটা বড় কাব্যগ্রন্থ। মনে করো যে একটা বই, সেই বইয়ের মধ্যে 150 থেকে 200টা পৃষ্ঠা আছে। ওই 150-200 পৃষ্ঠার মধ্যে যে বড় ঘটনা দেওয়া আছে, এই বড় ঘটনা থেকে ছোট্ট একটা ঘটনাকে কাট করে এনে তুলে এনে তোমাদের বইতে ঢুকাই দিছে, যার নাম দেওয়া হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। মানে ওই যে কাব্যগ্রন্থের মধ্যে বিভিন্ন যুদ্ধের কথা আছে, বিভিন্ন বিশ্বাসঘাতকতার কথা আছে, বিভিন্ন মারামারির কথা আছে, কাটাকাটির কথা আছে, ছ্যাঁচড়ামো করার কথাবার্তা আছে, অনেক কিছুই আছে। তো ওই অতগুলো ঘটনার ভেতর থেকে জাস্ট ছোট্ট একটা ঘটনা, মানে ওই বিশ্বাসঘাতকতার ওই যে থিমটা, ওই থিমটা তুলে এনে তোমাদের বইতে ঢুকাই দিছে। ঢুকাই দিয়ে মেঘনাদ বধ কাব্য থেকে রচনা করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। তো এই বিভীষণের প্রতি মেঘনাদ, এইটা যদি আমরা ভালো করে বুঝতে চাই কবিতাটা, তাহলে এই যে কাব্যগ্রন্থ অনুযায়ী কিছু কিছু চরিত্র, মানে কিছু কিছু ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। তো আমি যদি ক্যারেক্টার সম্পর্কে কথা বলতে চাই, তাহলে দেখো এখানে মূলত দুইটা বংশের কথা বলা হয়েছে, একটা হচ্ছে রাক্ষস বংশ, একটা রাঘব বংশ। এখন আমরা যখন সিনেমা দেখি, সিনেমার সময় আমরা দেখি যে একটা নায়ক পক্ষ থাকে, একটা ভিলেন পক্ষ থাকে। নায়ক পক্ষের পূর্বপুরুষ এবং ভিলেন পক্ষের পূর্বপুরুষ তারা চিরকাল মারামারি কাটাকাটি করছে। তাদের সন্তানরা যখন হয়েছে, পরের পুরুষ হয়েছে, তারাও মারামারি কাটাকাটি করছে। তাদের সন্তানরা যখন হয়েছে, তখন তারাও মারামারি কাটাকাটি করছে। অর্থাৎ মেইনলি বংশ পরম্পরায় এক বংশ আরেক বংশের শত্রু। তাহলে সিনেমায় আমরা এই জিনিসটা আমরা প্রায় লক্ষ্য করি। এখানেও ঠিক ওই সিনেমার মতো হচ্ছে একটা থিম তুলে ধরা। এখানেও দুইটা বংশের কথা বলা হয়েছে। এখানে একটা বংশের নাম হচ্ছে এই যে রাক্ষস বংশ, আর একটা হচ্ছে রাঘব বংশ। অর্থাৎ এখানে দুইটা বংশের কথা বলা হয়েছে। তো এখন এটা যেহেতু মহাভারতের কাহিনী, মহাভারত যেটা আছে আমরা সবাই জানি মহাভারত সম্পর্কে। মহাভারত যেটা আছে ওখানে অ্যাকচুয়ালি এই যে রাঘব বংশ, এই যে রাঘব বংশ, এই রাঘব বংশকে মূলত নায়ক হিসেবে দেখানো হয়েছে এবং রাক্ষস বংশকে হচ্ছে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। তাহলে মহাভারতে রাঘব বংশকে নায়ক এবং রাক্ষস বংশকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই জিনিসটাকে উল্টাই দিচ্ছেন। তার কাছে মনে হয়েছে যে না, এখানে ভিলেন হচ্ছে রাঘব বংশ এবং রাক্ষস বংশ হচ্ছে নায়ক। অর্থাৎ তার এই যে কাব্যগ্রন্থ, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ, মেঘনাদকে হত্যা করা হয়েছে। বধ মানে হচ্ছে হত্যা করা। তাহলে মেঘনাদের হত্যার কাহিনী নিয়ে নির্মিত যেই কাব্যগ্রন্থটা, অর্থাৎ কিভাবে হত্যা করা হয়েছে, কেমনে কি, কোথায় কি ঘটছে, কে কার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এই যে ঘটনাবলী দিয়ে সাজানো মেঘনাদ বধ কাব্য, মেঘনাদকে বধ করার কাব্য, এই কাব্যগ্রন্থে মূলত এই দুইটা বংশের কথা উল্লেখ আছে এবং এই দুইটা বংশের মধ্যে নায়ক হিসেবে দেখানো হয়েছে রাক্ষস বংশকে, অর্থাৎ মেঘনাদের হচ্ছে বংশকে নায়ক হিসেবে দেখানো হয়েছে এবং ভিলেন হিসেবে দেখানো হয়েছে রাঘব বংশকে। তাহলে এই দুইটা বংশের কিছু কিছু ব্যক্তির কথা আমাদের কবিতায় আছে, অর্থাৎ অনেক কঠিন কঠিন নাম। এই ব্যক্তিগুলো সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে। তাহলে আমি যদি প্রথমে নায়ক বংশের কাছে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাক্ষস বংশ, এই রাক্ষস বংশের রাজধানী হচ্ছে অর্থাৎ রক্ষপুর। রাক্ষস বংশকে
শর্ট ফর্মে বলবে হচ্ছে রক্ষপুর। তোমরা চাইলে একটা খাতা কলম নিয়ে বসে এগুলো নোট করে রাখতে পারো। রাক্ষস বংশ এই বংশকে শর্ট করে বলা হচ্ছে রক্ষপুর। তাহলে রক্ষপুর বা রাক্ষস বংশ এদের রাজধানীর নাম হচ্ছে লঙ্কা। ঠিক আছে, এই যে আমাদের পাশেই দেওয়া আছে রাক্ষস বংশ, এই যে লঙ্কা। তাহলে আমরা যে রাক্ষস বংশ দেখছি, এই রাক্ষস বংশের রাজধানী হচ্ছে মূলত লঙ্কা। এখন এই রাক্ষস বংশে প্রধান যে দুই ব্যক্তির কথা বলা হয়েছে, প্রথমত হচ্ছে ঋষি বিশ্রবা এবং তার স্ত্রী হচ্ছে কৈকসী। এনাদের দুইজনের যে সংসারটা আছে, এই সংসার থেকে 4জন সন্তানের জন্ম হয়, 3জন ছেলে এবং 1জন মেয়ে। 3জন ছেলের মধ্যে প্রধান বা বড় ছেলের নাম হচ্ছে রাঘব, তার পরবর্তী ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ এবং তার পরবর্তী ভাইয়ের নাম হচ্ছে বিভীষণ। অর্থাৎ 3জন ভাইয়ের কথা বলা হয়েছে এবং এই 3জন ভাইয়ের 1জন বোন আছে, তার নাম হচ্ছে শূর্পণখা। ওকে, তাহলে মেইনলি এই যে ঋষি বিশ্রবা এবং কৈকসী এনাদের ফ্যামিলি থেকে এই 4জনের জন্ম হয়েছে। এই 4জনের মধ্যে এই যে রাবণ যিনি আছেন, ইনি হচ্ছেন এই যে লঙ্কা, অর্থাৎ এই যে রাজধানী লঙ্কা, অর্থাৎ রাক্ষস বংশ বা রাক্ষস রাজ্য বা রক্ষপুর, এই রক্ষপুর বা লঙ্কা, এই লঙ্কার রাজা, মানে দ্য কিং। ঠিক আছে, অর্থাৎ তিনি এখানকার সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, রাজা, কিং। এবং তার ভাইয়ের মধ্যে এই যে বিভীষণ হচ্ছে তার ভাই, আপন ভাই। মেইনলি এই যে বিভীষণ, ইনি হচ্ছে মূলত আমাদের কবিতার মেইন চরিত্র, অর্থাৎ রাবণের ভাই বিভীষণ। ঠিক আছে, এখন বিভীষণের প্রতি মেঘনাদ, ঠিক আছে, এখন মেঘনাদকে সেটা আমরা বুঝবো। তাহলে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এরা 3 ভাই। এই 3জনের মধ্যে রাবণ যিনি আছেন, লঙ্কার রাজা যিনি আছেন, অর্থাৎ এই যে এই ব্যক্তি যিনি আছেন, ইনি মূলত একজনের সাথে বিবাহ করেন যার নাম হচ্ছে মন্দোদরী। অর্থাৎ রাবণ এবং মন্দোদরী এনারা দুইজনের একটা সংসার, এই সংসার থেকে একটা সন্তানের জন্ম হয়েছে, সেটা হচ্ছে মেঘনাদ, যাকে ইন্দ্রজিৎ বলা হয়, রাবণের জ্যেষ্ঠ পুত্র, রাবণের সব থেকে বড় ছেলে। অর্থাৎ শুধুমাত্র এতটুকু জেনে রাখলেই হচ্ছে রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ মানে এই যে বিভীষণ মানে হচ্ছে চাচার প্রতি ভাইপোর যে কথোপকথনগুলো, সেটাই মূলত আমাদের কবিতার মেইন বিষয়। যে এই যে আমরা মেঘনাদকে দেখতে পাচ্ছি, এই মেঘনাদ অ্যাকচুয়ালি কষ্ট পাইছে, অ্যাকচুয়ালি ব্যথিত হইছে, অনেক বেশি পেইন পাইছে। এই পেইনটা পাওয়ার মেইন কারণটাই হচ্ছে তার চাচা যে বিভীষণ আছে, অর্থাৎ তার বাবার ভাই বিভীষণ, সেই বিভীষণ অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতা করে। একটা সময় যখন বুঝতে পারে যে হচ্ছে না, আমার চাচা বিশ্বাসঘাতকতা করছে, তখন সে মানে হতবাক হয়ে যায়। সে বলে, হায় চাচা তুমি এটা কি করলা, এটা কি কোনো কাজ হয়েছে? তুমি আমার ফ্যামিলির লোক মিয়া, তুমি যাই আমার ফ্যামিলি বাদ দিয়ে থুয়ে তুমি আরেকজন আমাদের শত্রু পক্ষ যে আছে তার সাথে গিয়ে তুমি হাত মিলাইছো, তারে তুমি সাথে করে নিয়ে আনতেছো, এটা কি তোমার কোনো কাজ হয়েছে? এটা তোমার বংশই তুমি ভুলে গেছো। মানে চাচাকে তার ভাইপো বলতেছে যে তুমি এটা কি কাজ করলা। এখন চাচা তো বিশ্বাসঘাতকতা করছে কাদের সাথে? এই যে রাক্ষস বংশ, অর্থাৎ এই যে বিভীষণ। আমি যদি আরেকটু অন্য কালার দিয়ে মার্ক করে দেখাই, এই যে বিভীষণ যিনি আছেন, ইনি তো মূলত হচ্ছে এই যে রাক্ষস বংশের, তাই না? কিন্তু এই রাক্ষস বংশের সাথে সে হচ্ছে বিশ্বাসঘাতকতা করে কাদের সাথে যোগ দেয় জানো? যোগ দেয় হচ্ছে রাঘব বংশের সাথে। এখান থেকে সে বিশ্বাসঘাতকতা করে। যেহেতু সে রাক্ষস বংশ থেকে রাঘব বংশে যোগদান করছে, তাহলে এবার আমাদের রাঘব বংশ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে রাঘব বংশ সম্পর্কে যদি আমরা জানতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে, রাঘব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা দশরথ। ইনি হচ্ছেন রাঘব বংশের প্রতিষ্ঠাতা। এবং তাদের যে হচ্ছে রাঘব বংশ, সে রাঘব বংশ যে দেশে আছে, সেই দেশের রাজধানীর নাম হচ্ছে অযোধ্যা। এই যে অযোধ্যা। তাহলে নায়ক পক্ষের রাজধানীর নাম হচ্ছে লঙ্কা, মানে লঙ্কাপুর বা রক্ষপুর বা রাক্ষস রাজ্য, যেটাই বলো না কেন। আর রাঘব বংশের রাজধানীর নাম হচ্ছে অযোধ্যা। তো এই যে রাজা দশরথ, এই রাজা দশরথের হচ্ছে 3জন স্ত্রী আছেন। প্রথম জনের নাম হচ্ছে কৌশল্যা, দ্বিতীয় জনের নাম হচ্ছে কৈছেয়ী এবং তৃতীয় জনের নাম হচ্ছে সুমিত্রা। রাজা দশরথের 3জন স্ত্রী আছেন, কৌশল্যা, কৈছেয়ী এবং সুমিত্রা। কৌশল্যা এবং কৈছেয়ী এনাদের দুইজনের একজন করে পুত্র সন্তান আছে, একজন করে পুত্র সন্তান আছে। কিন্তু সুমিত্রা দেবী যিনি আছেন, তার হচ্ছে 2জন পুত্র সন্তান। তাহলে কৌশল্যা যিনি হচ্ছেন মূলত রামের মা, অর্থাৎ মহাভারতের প্রধান ক্যারেক্টার যে রাম, তার মা। এবং কৈছেয়ী থেকে আসছে হচ্ছে ভরত। এবং সুমিত্রা দেবী আছেন যিনি, তার ওখান থেকে 2টা সন্তান জন্মগ্রহণ করছেন। একজনের নাম হচ্ছে লক্ষণ এবং আরেকজনের নাম হচ্ছে সূত্রই। অনেকেই ভুলবশত বলে ফেলে যে হচ্ছে রাম লক্ষণ হচ্ছে আপন ভাই, কিন্তু বিষয়টা আসলে ভুল। তারা আপন ভাই না, তাদের মা আলাদা, কিন্তু তাদের মধ্যে যে মিলের যে জায়গাটা আছে, এই মিলের জায়গা থেকে মানুষ মনে করবে যে তারা অ্যাকচুয়ালি আপন ভাই, আপন 2 ভাই।
মানে তাদের ভিতরে মিলটা দেখে। আর এখানে রাম আছে, রামের একজন স্ত্রী আছে যার নাম হচ্ছে সীতা। তো আমাদের এত বিষয় আমাদের জানার দরকার নেই, আমাদের মেইনলি তিনজনের চরিত্র আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে বিভীষণ, মানে হচ্ছে যিনি বিশ্বাসঘাতকতা করছেন। মেঘনাদ, মেঘনাদ মানে হচ্ছে বিভীষণের ভাইপো, অর্থাৎ বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, অর্থাৎ চাচা ভাইপো ওই বংশ থেকে, এবং চাচা বিশ্বাসঘাতকতা করছে এই বংশের সাথে। বিশ্বাসঘাতকতা করার সময় ওই যে নিকুম্বিলা যজ্ঞাগারের কথা বলা আছে, নিকুম্বিলা যজ্ঞাগারে হচ্ছে চাচা লক্ষণকে সাথে করে নিয়ে আসছে। চাচা এই যে লক্ষণ অর্থাৎ রামের ভাই, এই রামের ভাইকে সাথে করে নিয়ে এই রাজ্যের ভিতরে প্রবেশ করছে, মেঘনাদকে হত্যা করছে। ঠিক আছে, তাহলে আমরা থিমটা তো আমরা তো বুঝতে পারছি, আশা করি থিম বুঝতে কারোর কোনো সমস্যা নাই। এরপরে এইটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এবার আমরা পরে পেজে যাব। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই কুম্ভকর্ণ এবং হচ্ছে রাবণ, এনাদের দুইজনের নামটা আসলে হচ্ছে নাম বলতে কি রূপক নাম ব্যবহার করা হয়েছে কবিতার মধ্যে, অর্থাৎ এনাদের দুইজনের পরিচয়টাও আসলে আমাদের প্রয়োজন। তো এনাদের দুইজনের পরিচয় তো আমরা পাইছি। ওকে, তাহলে এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। প্রথমত যে বিষয়টা আসে সেটা হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার। অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি এখানে যজ্ঞ করতেছে। ঠিক আছে, এই নিকুম্বিলা যজ্ঞাগারটা অ্যাকচুয়ালি যে রক্ষপুর বা রাক্ষস রাজ্য, সেই রাক্ষস রাজ্যের যে মেইন রাজ দরবার, রাজ দরবারের মধ্যে মনে করো যে একটা ঘর আছে, একটা বড়সড় একটা ঘর আছে বা বড়সড় একটা স্পেস আছে, সেখানে মূলত যজ্ঞটজ্ঞ হয়। এমনকি ওই রাক্ষস বংশের ব্যক্তিবর্গ যারা আছেন তারা মূলত ওই নিকুম্বিলা যজ্ঞাগারে হচ্ছে যজ্ঞ করে সৃষ্টিকর্তা বা স্রষ্টার হচ্ছে সন্তুষ্টি ঘটানোর জন্য। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে মেঘনাদ, এই যে রাক্ষস বংশে রাবণের ছেলে যে মেঘনাদ, এই মেঘনাদ একদিন এই নিকুম্বিলা যজ্ঞাগারে বসে বসে যজ্ঞ করতেছে। যজ্ঞ করতে করতে হঠাৎ করে সে বুঝতে পারে যে হচ্ছে এখানে লক্ষণ প্রবেশ করছে। লক্ষণকে, লক্ষণ হচ্ছে ওই যে আমাদের শত্রুপক্ষ। তো শত্রুপক্ষের অর্থাৎ রামের ভাই মানে আমাদের শত্রুপক্ষের ভিতরে একজন আমাদের এই দেশের ভিতরে প্রবেশ করে, রাজধানীতে প্রবেশ করে, আমাদের রাজ্যের যে মেইন রাজসভা যেখানে আমরা পূজা টুজা করি, মানে আমাদের এই যে মেইন দরবার, এই দরবারের ভিতরে লক্ষণ এসে ঢুকে পড়ছে। তখন তো মেঘনাদের মাথায় কাজ করে না কি ব্যাপার, এখানে লক্ষণ কেমনে আসলো? তো অসম্ভব ব্যাপার, সে একা একা কখনোই আসতে পারবে না যদি না তাকে কেউ হেল্প করে। তখন সে অনেকক্ষণ ধরে চিন্তা করার চেষ্টা করলো যে তাহলে কে হেল্প করতে পারে। একটুখানি পরে সে যখন ভালো করে খেয়াল করে দেখলো যে হচ্ছে তার চাচা আছে সাথে, লক্ষণের সাথে, তখন সে আর তখন তার আর বুঝতে বাকি নাই যে হাই হাই চাচা, এই তুমি কি কাজ করলাম ইয়া, মানে নিজের পাবলিক তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলা, তুমি আসলা আসলা ভালো কথা, একটা শত্রু রে, আমাদের শত্রু, জন্মগত শত্রু, বংশগত শত্রু, সেই শত্রুদের ভিতরে একজনকে তুমি সাথে করে ধরে এনে আমাদের এই রাজ্যে তো ঢোকার মতো কোনো অপশনই নাই, আর এই দরবারে ঢোকা তো একেবারে কোনো কথাই নাই। ঠিক আছে, কেউ পারবে না, কারোর সাধ্য নাই, যদি না নিজেদের লোক বিশ্বাসঘাতকতা করে। তুমি সেই কাজটাই করলা, তুমি ওরে ধরে এনে আমাদের দরবার শরীফটা দেখাই দিলা, আমরা যেখানে পূজা করতেছি সেই পূজার যে ঘর, সেই ঘর পর্যন্ত তুমি নিয়ে চলে আসলা। এমনকি আসছো তো আসছো ভালো কথা, তাও ওর হাতে অস্ত্র আছে, এরকম অস্ত্র সাথে করে নিয়ে আসছে সে, তুমিও সাথে করে অস্ত্র নিয়ে আসছো। আমি এখানে যজ্ঞ করতে ব্যস্ত, যজ্ঞ করার সময় একটা পবিত্র কাজ, এই সময় তো আমি অস্ত্র সাথে করে রাখবো না, তার মানে আমি অস্ত্রহীন অবস্থায় আছি, আর সে অস্ত্র সহ আইসে আমার সামনে নিয়ে এসে আমারে আসছে হত্যা করতে। চাচা এই কোনো কাজ করলা তুমি? এটা কোনো কাজ? তুমি নিজের ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতা করলা? মানে মেইনলি এরকম একটা থিম নিয়ে কবিতাগুলো তৈরি হয়েছে। তো এখন প্রথমতই এই যে নিকুম্বিলা যজ্ঞাগার, এখানে বসে মেঘনাদ যখন হচ্ছে যজ্ঞ করতেছে, ওই সময় যখন সে লক্ষণকে দেখতে পাইলো তখন সে বুঝতে পারলো যে কেউ না কেউ তাকে প্রবেশ করানোর পরে যখন সে বুঝতে পারে যে তার চাচা এর পেছনে দায়ী, তখন মূলত হচ্ছে মেঘনাদ বলা শুরু করছে, চাচার উদ্দেশ্যে বলা শুরু করছে। ওই যে চাচার উদ্দেশ্যে বলা শুরু করছে, ওই জায়গা থেকে মূলত আমাদের এই কবিতাটা শুরু হয়েছে। ঠিক আছে, আশা করি পুরো প্রথম জায়গা থেকে শেষ পর্যন্ত একটা গল্প আকারে, থিম আকারে আমি তোমাদেরকে বুঝাইছি। আশা করি পুরো থিমটাই মাথায় সাজায় নিতে পারছো। তাহলে প্রথম লাইন যেভাবে আসছে, যে এখান থেকে দেখি এতক্ষণে, মানে ওই যে অনেকক্ষণ দেখলো যে হচ্ছে লক্ষণ তো প্রবেশ করছে, কে হচ্ছে তাকে হেল্প করছে, তার মানে এতক্ষণ ধরে সে পর্যবেক্ষণ করলো, দেখলো। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম মানে হচ্ছে অরিকে দমন করে যে, তাহলে অরি মানে হচ্ছে শত্রু, শত্রুকে দমন করে যে সে হচ্ছে অরিন্দম। তাহলে শত্রুকে দমন করে অর্থাৎ শত্রুকে কেটে ফেলায় এমন ব্যক্তিকে সাধারণত কি বলা হয়? বীর বলা হয়, বীর যোদ্ধা বলা হয়। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তাহলে অরিন্দম কহিলা মানে হচ্ছে বললো, বিষাদে মানে হচ্ছে কষ্টের স্বরে, অর্থাৎ
এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে কষ্টের স্বরে বলল। তাহলে এখানে অরিন্দম মানে বীর যোদ্ধা, এই বীর যোদ্ধা বলতে কাকে বোঝানো হয়েছে? এটা মূলত হচ্ছে মেঘনাদকে বোঝানো হয়েছে। মেঘনাদ যে বীর যোদ্ধা, ঠিক আছে, রাবণের ছেলে, রাজার ছেলে, বীর যোদ্ধা, ঠিক আছে, সেই বীর যোদ্ধা এতক্ষণ ধরে সবকিছু প্রেক্ষাপট দেখে বুঝার পরে বিষাদের স্বরে সে বলতেছে, কি বলতেছে? জানিনু মানে জানি না, কেমনে আসি লক্ষণ পশিল, পশিল মানে হচ্ছে প্রবেশ করলো, মানে আমি জানি না, বুঝতে পারতেছে না লক্ষণ কিভাবে এখানে এসে প্রবেশ করলো, মানে এখানে এসে ঢুকলো কেমনে, এই যজ্ঞাগারে এসে প্রবেশ করলো কেমনে, তার তো কোনো সম্ভাবনাই নাই, কারণ এটা প্রচুর সিকিউর এলাকা, এখানে তো আসার কোনো চান্স নাই, তবুও কিভাবে প্রবেশ করলো? ঠিক আছে, তাহলে পশিল রক্ষপুরে, অর্থাৎ এই পুরো রাক্ষস রাজ্যটাই হচ্ছে একটা সিকিউর জায়গা, এখানে রাম লক্ষণ এদের প্রবেশ করার কোনো রকম কথা না, তবুও প্রবেশ করছে। তো কিভাবে প্রবেশ করছে এই নিয়ে মেঘনাদ চিন্তায় পড়ে গেছে, এই জন্য জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। যখন সে বুঝতে পারতেছে যে তার চাচা হেল্প করছে, তখন সে বলা শুরু করছে, হাই তাতো, হাই চাচা, তাতো মানে হচ্ছে চাচা, হাই চাচা, উচিত কি তব এই কাজ, তোমার এই কাজ কি করা উচিত হইছে? তুমি আমাদের বংশের পাবলিক, তুমি শত্রু বংশের পাবলিক রে নিয়ে তুমি আমাদের যজ্ঞাগারে প্রবেশ করছো, আমাকে হত্যা করার জন্য তারে ধরে নিয়ে আসছো, তোমার এই কাজ কি করা উচিত হইছে? মানে যেই ঘরে তুমি নুন খাইছো, যেই ঘরে তুমি বড় হইছো, যেই ঘরে তোমার মা তোমাকে হচ্ছে কষ্ট করে মানুষ করছে, তোমার ভাই তোমাকে রক্ষা করছে, অনেক কিছু করছে, আর সেই পরিবারের সাথে তুমি করলা কি বিশ্বাসঘাতকতা করলা, তাহলে উচিত কি তব এই কাজ, অর্থাৎ তোমার এই কাজ কি করা উচিত হইছে? নিকোষা সতী তোমার জননী, অর্থাৎ তোমার জননী হচ্ছে নিকোষা সতী, অর্থাৎ নিকোষা সতী বলতে এখানে মূলত বোঝানো হয়েছে তোমার জননী মানে হচ্ছে তোমার মানে বিভীষণ, বিভীষণের জননী মানে হচ্ছে ওই যে আমি একটুখানি দেখাই, এইটা বিভীষণের জননী কে ছিল? এই যে কৈকসী, এই যে কৈকসী, ইনি, এনাকে মেইনলি টার্গেট করে বলছে যে হচ্ছে এই যে মেঘনাদ, মেঘনাদ বলছে বিভীষণকে, বলতেছে যে হচ্ছে তোমার জননী নিকোষা সতী, নিকোষা সতী বলতে বোঝানো হয়েছে যে হচ্ছে সৌন্দর্য, সুন্দরের দিক থেকে সে বেস্ট, তারপরে গুণের দিক থেকে সে বেস্ট, ঠিক আছে, মানে এরকম গুণালা ব্যক্তি বা হচ্ছে সুন্দর ব্যক্তি বা সুন্দরী নারী, এরকম মহিলা তো আসলে পাওয়া যাবে না, তোমার মা হচ্ছে শ্রেষ্ঠ একজন মানবের একজন, ঠিক আছে, তাহলে তোমার জননী, তোমার মা অ্যাকচুয়ালি কে, তুমি কি সেটা ভুলে গেছো? নিকোষা সতী তোমার জননী। তারপরে বলতেছে কি সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সহোদর মানে হচ্ছে ভাই, ঠিক আছে, তাহলে সহোদর মানে হচ্ছে ভাই, তাহলে সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তাহলে সহোদর রক্ষ শ্রেষ্ঠ মানে হচ্ছে রক্ষপুর, রক্ষপুরের শ্রেষ্ঠ ব্যক্তি মানে কিং, কিং, তাহলে সহোদর রক্ষশ্রেষ্ঠ মানে হচ্ছে রক্ষপুরের শ্রেষ্ঠ ব্যক্তি বা কিং, এই কিং বলতে মূলত এখানে বা রক্ষশ্রেষ্ঠ বলতে মূলত এখানে রাবণকে বোঝানো হয়েছে, অর্থাৎ মেঘনাদ তার বাবা সম্পর্কে তার চাচাকে বলতেছে তোমার ভাই, তোমার সহোদর সে হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, তোমার মা নিকোষা সতী, শুলিশ স্তনিব কুম্ভকর্ণ, ত্রিশূল যেমন আছে শিবের হাতে, যেমন ত্রিশূল আছে, ত্রিশূলের মতো শক্তি যার আছে এমন একজন ব্যক্তি সে হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে ওই যে রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ, তারা যে তিন ভাই, অর্থাৎ এখানে মেঘনাদ মূলত প্রথমত তার মায়ের পরিচয় দিছে, অর্থাৎ তার দাদির পরিচয় দিছে যে হচ্ছে তোমার মা নিকোষা সতী, তোমার ভাই রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষসপুরের রাজা, এবং তোমার আরেকটা ভাই কুম্ভকর্ণ, তার হচ্ছে শিবের মতো শক্তি, শিবের হাতে যে ত্রিশূল থাকে ত্রিশূলের মতো শক্তি, ঠিক আছে, অর্থাৎ তুমি চিন্তা করে দেখো তুমি কোন বংশ থেকে বিলং করো, তুমি কোন বংশ থেকে বিলং করো। তাহলে এই তিনটা পরিচয় দিল, তারপরে আরো একটা পরিচয় দিচ্ছে যে ভ্রাতৃপুত্র বাসব বিজয়, ভ্রাতৃ মানে হচ্ছে ভাই আর পুত্র মানে হচ্ছে ছেলে, মানে ভাইয়ের ছেলে, মানে মেঘনাদ বিভীষণকে বলছে তোমার ভাইয়ের ছেলে, মানে হচ্ছে মেঘনাদ নিজেকেই উদাহরণ দিয়ে বলতে, তোমার ভাইয়ের ছেলে, তোমার ভাইয়ের ছেলে কি বাসব বিজয়ী, বাসব বিজয়ী মানে হচ্ছে স্বর্গ বিজয়ী। এখানে অনেক মিথোলজি আছে, সনাতন ধর্মের ভিতরে বেশ কিছু মিথোলজি আছে, স্বর্গের দেবতারা হচ্ছে যুদ্ধে লিপ্ত হয়েছিল বা এই টাইপের, আমার আসলে ওই ধারণাগুলো একটুখানি কম, তবে স্বর্গে যুদ্ধ হওয়া বা এই টাইপের কিছু, এই ধরনের কিছু কথাবার্তা আছে। তো মনে করো যে হচ্ছে ভ্রাতৃপুত্র বাসব বিজয় মানে হচ্ছে এই যে মেঘনাদ, মানে তোমার ভাইয়ের ছেলে এই যে মেঘনাদ, সে হচ্ছে স্বর্গ বিজয় করে আসছে, ঠিক আছে, এমন একটা থিম সে বোঝাইতে চাইছে, অর্থাৎ সে তার পরিবারের বর্ণনা দিচ্ছে যে তুমি দেখো চাচা, তুমি কোন পরিবারে তুমি বিলং করো, ঠিক আছে, তুমি এই বিলং করো এই পরিবারে, তবুও তুমি কি করলা, এই যে নিজ গৃহপথ, তুমি এই পরিবারে বিলং করে হইলো
নিজ গৃহপথ, নিজের ঘরের পথ তা তো চাচা দেখাও তস্করে। তস্কর মানে হচ্ছে ছোট মনের মানুষ। তাহলে ছোট মনের মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? ওই যে লক্ষণকে, অর্থাৎ যাকে সাথে করে ধরে নিয়ে আসছে চাচা। তাহলে তুমি লক্ষণকে নিজের ঘরের পথ দেখাচ্ছ, মানে তুমি ওই লক্ষণ মানে ওই ছোট মানুষকে বা ওই ছোট মনের মানুষকে তুমি নিজের ঘরের পথ দেখাচ্ছ। তুমি জানো তুমি কোন কোন বংশ থেকে তুমি আসছো, তোমার বংশটা কেমন তুমি কি বুঝতে পারতেছো? তোমার মা হচ্ছে নিকষা সতী, তোমার ভাই হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, তোমার ভাইয়ের ছেলে আমি এই যে মেঘনাদ সে হচ্ছে বাসব বিজয়ী, কুম্ভকর্ণ শিবের মতো শক্তি আছে যার মধ্যে। তাহলে মোটামুটি সব কিছু একসাথে মিলায়ে তার পরিবার যে জায়গায় বিলং করে সেই জায়গার পুত্র হয়ে তুমি নিচু মনের মানে তস্কর, ঠিক আছে, নিচু মনের তস্কর রে, নিচু মনের মানুষকে তুমি সাথে করে ধরে এনে আমাদের রাজ্যে নিয়ে এসে প্রবেশ করছো। হাই হাই চাচা, এই কি কাজ করলা তুমি? এটা 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 কি কি কাজ করলা তুমি এটা? তাহলে এইটুকু তো আমরা বুঝতে পারলাম। তো এইটুকু বলার পরে যে তুমি কেন তাকে নিয়ে হচ্ছে আমাদের রক্ষপুরে প্রবেশ করলা, এটা বলার পরে আমরা ওই যে কথায় কথায় উপমা ঝাড়ি না, যে হচ্ছে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কি হবে, ঠিক আছে, এই যে উপমা ঝাড়ি না, এই ঠিক তেমন উপমা একটা ঝেড়ে দিছে আমাদের মেঘনাদ। সেখানে লিখে দিছে যে হচ্ছে চন্ডালে বসাও আনি রাজার আলয়ে। চন্ডাল মানে হচ্ছে চোর, চোরকে মানে উপমা কিন্তু এটা, চোরকে বসাও আনি মানে চোরকে ধরে এনে বসাইছো রাজার আলয়ে, মানে রাজার যে স্থান, রাজারা যেখানে থাকে। লক্ষণ রাম এরা তো হচ্ছে ছোট মনের মানুষ, এরা তো হচ্ছে অতটা মানে রাজ্য কখনো দেখাই নাই, অমুক করে নাই তমুক করে নাই, মানে এক প্রকার, আমি মহাভারতের ঘটনায় ভিন্ন, আমি ওইটাই যাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলছি যে এক প্রকার যারা রাজ্যে বিলং করে না, যারা রাজ্যে প্রবেশ করতে পারে না, যাদের এই রাজ্যে কোনো স্থান নাই, যাদের কোনো মর্যাদা নাই, ছোট মনের মানুষ, এমন ব্যক্তিগুলোর মধ্যে একজনকে তুমি ধরে এনে মানে চন্ডালকে ধরে এনে, চোরকে ধরে এনে তুমি রাজার আলয়ে অর্থাৎ এই যে রক্ষপুর, এই রক্ষপুরে এসে তুমি বসাই দিচ্ছ, এটা কি কাজ? তো এটা তো সে বললো, উপমা ব্যবহার করলো যে চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে। এরপরে বলতেছে যে আচ্ছা এখন দেখো, চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে এটা বলার পরে এখন মেঘনাদ তো হচ্ছে মূলত ভাইপো, তাই না? আর চাচা হচ্ছে বিভীষণ। এখন মেঘনাদ তো বয়সে ছোট, বাপের বয়সী হচ্ছে বিভীষণ চাচা। এখন ওই চাচাকে তো এখন আবার গালাগালি করতে পারবে না, আবার মানে যেহেতু রাজার ছেলে রাজার মতো থাকবে, এই সব বিষয় নিয়ে চাচাকে গালাগালি করো, অমুক করো তমুক করো, এইসব ফাউল প্যাচালের মধ্যে সে যাবে না। অর্থাৎ সে না তাকে ধমক দেবে, না তাকে গালাগাল করবে, না তার চাচার উপরে আক্রমণ করবে, এরকম কিছু সে মাথায় আনে নাই। কোন কারণে আনে নাই? এটার জন্য হচ্ছে এই লাইনটা যে কিন্তু নাহি গুঞ্জি তোমা, গুঞ্জি মানে হচ্ছে ধমক দেওয়া, মানে হচ্ছে ধিক্কার দেওয়া, মানে তোমাকে আমি ধিক্কার দেবো না, তোমাকে আমি কিছুই বলবো না। কোন কারণে? গুরুজন তুমি পিতৃতুল্য, অর্থাৎ তোমাকে আমার ইচ্ছা করতেছে যে আমি এখনই কল্লাটা কেটে নিই, কিন্তু না, আমি তোমাকে আসলে কিছু করবো না, কারণ তুমি আমার বাপের সমতুল্য। আমার বাপের যেমন মর্যাদা আছে তোমারও তোমার মর্যাদা আছে, অর্থাৎ ওই মর্যাদার জায়গা থেকে আমি তোমাকে হচ্ছে ওই ধরনের মানে ধিক্কার দেওয়া বা হচ্ছে হত্যা করা বা কটু কথা বলা, এই ধরনের কথা আমি তোমাকে বলবো না। জাস্ট একটা কাজ করো, সেটা হচ্ছে কি ছাড়ো দ্বার, মানে আমার সামনে যে এই যে দরজা আছে, দরজার সামনে যে তুমি দাঁড়াই রইছো, তো এই দরজার সামনে থেকে তুমি একটুখানি সরে যাও, যাবো অস্ত্রাগারে। ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগারে, মানে আমি তোমাকে কিছু বলবো না, তুমি এমনি বিশ্বাসঘাতকতা কথা করছো, ঠিক আছে ফাইন, কোনো সমস্যা নাই, বাট আমি তোমাকে এখন কিছু বলবো না, তুমি বাবার সমান, তুমি শুধুমাত্র এই যে আমার সামনে যে দাঁড়াই রইছো, এই আমার সামনে থেকে একটুখানি সরে যাও, আমি এখন একটু অস্ত্রাগারে যাব। মানে এতক্ষণ তো আমি যজ্ঞ করতেছিলাম, যজ্ঞ করার সময় তো আমি অস্ত্র সাথে করে নিয়ে যজ্ঞ করি, তাই না? অস্ত্র আমার অস্ত্রাগারে আছে। অস্ত্রাগার মানে এমন একটা গুদাম ঘর মতো যেখানে অস্ত্রগুলো এইভাবে এইভাবে রাখা থাকে। এখন মনে করো গুদাম ঘর বা ওই সময় আসলে বিভিন্ন রকম ভাবে রাখতে পারে, আমি তো ওই সময় জন্মগ্রহণ করি না, আমি জানি না অস্ত্রাগার আসলে দেখতে কেমন, তবে যেখানে মূলত অস্ত্র জমা করে রাখে। তাহলে মেঘনাদ বলতেছে যে চাচা তুমি একটুখানি সরে যাও, তুমি আমার সামনে থেকে সরো, এখন তুমি যে কাজটা করছো সেটা আমি আসলে নিতে পারতেছি না, তুমি গুরুজন, আমি তোমাকে কিছু বলতে পারবো না, তুমি জাস্ট আমার চোখের সামনে থেকে সরো, আমি অস্ত্রাগারে যাব, আমি অস্ত্র নিয়ে আসবো, অস্ত্র নিয়ে এসে এই যে লক্ষণকে তুমি যে সাথে করে নিয়ে আসছো ওর গলা পুরোপুরি নামাই দেবো। তাহলে বলতেছে ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগারে। কেন অস্ত্রাগারে যাব? পাঠাইবো রামানুজে সমর ভবনে। সমর ভবন মানে হচ্ছে জাহান্নাম, মানে একদম নরকে পাঠাই দেবো, ঠিক আছে? অর্থাৎ অস্ত্রাগারে গিয়ে অস্ত্রটা নিয়ে এসে পাঠাইবো রামানুজে, রামানুজ মানে রামের অনুজ, অনুজ মানে হচ্ছে ভাই, ছোট ভাই, রামের অনুজ মানে রামানুজ মানে রামের ছোট ভাই লক্ষণ, রাম লক্ষণ, রামের ছোট ভাই লক্ষণ, রামানুজ, তাহলে পাঠাইবো রামানুজে সমর ভবনে, অর্থাৎ রামের যে ভাই অর্থাৎ লক্ষণকে বোঝাইছে, ওই লক্ষণকে আমি পুরোপুরি ভাবে জাহান্নামে পাঠাই। তুমি জাস্ট আমার চোখের সামনে থেকে একটুখানি সরো, বা আমার সামনে থেকে দরজাটা, আমার সামনে যে দরজাটা ব্লক করে দাঁড়াই রয়েছে সেই দরজাটা থেকে একটুখানি সরে দাও। লঙ্কার কলঙ্ক, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কার কলঙ্ক, লঙ্কা মানে কোনটা? এই যে রক্ষপুর, রক্ষপুরের রাজধানী আমি বলছিলাম লঙ্কা, মানে রাঘব বংশ যেই রক্ষপুরের শাসক, মানে রাবণ হচ্ছে যেই বংশের শাসক, যেই রাজধানীর শাসক, যেই দেশের শাসক, সেই দেশ
দেশের রাজধানী হচ্ছে লঙ্কা, ওই লঙ্কার কলঙ্ক মানে হচ্ছে এই যে ছোট মনের মানুষ, এই যে লক্ষণ, এই লক্ষণ যে এখানে এসে প্রবেশ করছে, এইটা ও প্রবেশ করার সাথে সাথে আমাদের রাজ্যটার ভিতরে কলঙ্ক উঠে গেছে। আমি ওই কলঙ্ক আর রাখবো না, ওই কলঙ্ক আমি পুরোপুরি ভাবে নামাই দেবো। অর্থাৎ এই কলঙ্ক যদি আমি নামাই দিতে চাই, তাহলে এই যে রামানুজ মানে হচ্ছে এই যে রামের ভাই মানে হচ্ছে লক্ষণ, এই লক্ষণকে সমর ভবনে পাঠিয়ে দেবো, মানে জাহান্নামে পাঠিয়ে দেবো আজকে। তুমি জাস্ট আমার চোখের সামনে থেকে, আমার এই সামনে যে দরজার সামনে যে দাঁড়ায় আছো, এই দরজার সামনে থেকে একটুখানি সরে যাও। আচ্ছা, তাহলে ওইটা তো মূলত হচ্ছে মেঘনাদের কথা ছিল। মেঘনাদ এতক্ষণ ধরে চাচার উপরে রাগ ঝাড়লো, মানে কাইন্ড অফ মনে করে যে রাগ ঝাড়লো। পিতৃতুল্য গুরুজন, তেমন হয়তো ঝামেলা করতে পারে নাই, তবু যতটুকু ঝাড়ছে। এইটা ঝাড়ার পরে যখন সে বলতেছে তুমি আমার দরজার সামনে থেকে সরে যাও, অস্ত্রাগারে যাবো, এই কথা যখন বলতেছে, ওই সময় তার চাচা রিপ্লে করছে। এতক্ষণ তো মেঘনাদ কথা বলছিল যে হাই হাই চাচা তুমি কি কাজ করলা, এটা তোমার কোনো কাজ হইছে, এটা তোমার কোনো কাজ হইছে, তা আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করলা। তারা এতক্ষণ ধরে কথা বলছিল হচ্ছে মেঘনাদ। এবার মেঘনাদ যে কথাগুলো বলছে, এই কথাগুলো রিপ্লে করছে হচ্ছে চাচা। ঠিক আছে, চাচা কি বলছে? উত্তরিলা বিভীষণ, উত্তরিলা মানে হচ্ছে উত্তর দিল, রিপ্লে করলো। কার উত্তর দিল? মেঘনাদের উত্তর দিল। মেঘনাদ যে এতক্ষণ ধরে কথা বলছিল, এই কথাগুলোর উত্তর দেওয়া শুরু করলো তার চাচা। ঠিক আছে, তাহলে উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর দিল বৃথা এ সাধনা ধীমান। অর্থাৎ এ ভাইপো, তুমি মানে চাচা বলতেছে যে ভাইপো তুমি যেটা চাইতেছো যে তুমি আমার এই যে সরাই দিয়ে তুমি এখন অস্ত্রাগারে যাই হচ্ছে আমার এই যে আমার সাথে যে আসছে লক্ষণ, তুমি তাকে হত্যা করতে যাবা, এই হবে না। আমি যতক্ষণ আছি দরজার সামনে সম্ভব না, নট পসিবল। এইটা চাচা বলতেছে। তাহলে বৃথা সাধনা ধীমান, অর্থাৎ তোমার এই সাধনা বৃথা, অর্থাৎ তুমি যাইতে পারবা না। কেন যাইতে পারবা না? রাঘব দাস আমি, অর্থাৎ রাঘব দাস। এখন বিভীষণ কোন বংশ থেকে আসছে? রাক্ষস বংশ থেকে, কিন্তু সে নিজেকে কি পরিচয় দিচ্ছে? রাঘব দাস। মানে তাদের যে শত্রু পক্ষ রাঘব বংশ, সে রাঘব বংশের দাস হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। অর্থাৎ তুমি আমারে ভেদ করে ওই পাশে গিয়ে অস্ত্র নিয়ে ওই লক্ষণকে তুমি মারতে পারবে না, বা লক্ষণের সামনে তুমি যাইতে পারবে না। যদি যাইতে হয় আমার উপর দিয়ে যাইতে হবে। আমি তোমাকে লক্ষণের কোনো বিপদের কারণ হতে দিব না। কোন কারণে? আমি রাঘবের দাস। ঠিক আছে, যেহেতু আমি রাঘবের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধ। অর্থাৎ তুমি যে আমার অনুরোধ করতে যে চাচা চোখের সামনে থেকে সরিয়ে দাও, দরজার সামনে থেকে সরিয়ে দাও, আমি হচ্ছে অস্ত্রাগারে যাই একেবারে তারে জাহান্নামে পাঠাই দেবো, তুমি যে আমার কাছে অনুরোধটা করতেছো, আমি তো মিয়া তোমার এই অনুরোধ রাখতে পারবো না ভাইপো। তুমি যতই ভাইপো হও, আমি তোমার অনুরোধ রাখতে পারবো না। কারণ ওই লক্ষণকে আমি সাথে করে আনছি, ওরে আমি সেভ করব। ঠিক আছে, কোন কারণে সেভ করব? কারণ আমি রাঘবের দাস। তাহলে চাচা এটুকু উত্তর দিছে। ওকে, চাচা উত্তর দিছে যে আমি রাঘবের দাস। এবার চাচা যে এই কথাটা বলছে, চাচা কথা বলার পরে এবার নিশ্চয়ই ভাইপো রিপ্লে করবে। ভাইপো তো রিপ্লে করবে, তাই না? ভাইপো কি রিপ্লে করছে এবার দেখি। উত্তরিলা কাতরে রাবণী, মানে উত্তরিলা উত্তর দিল কাতরে মানে হচ্ছে কষ্টের স্বরে, রাবণী মানে হচ্ছে রাবণের ছেলে। রাবণী মানে অনেকের জন্য আবার মনে করে না যে রাবণের স্ত্রী, রাবণী মানে হচ্ছে রাবণের ছেলে, মানে হচ্ছে মেঘনাদ। যেহেতু কথা হচ্ছে বিভীষণ এবং মেঘনাদের মধ্যকার, এই জন্য রাবণী মানে হচ্ছে মেঘনাদ। তাহলে উত্তরিলা কাতরে রাবণী মানে মেঘনাদ উত্তর দিল কাতরের স্বরে, মানে কষ্টের স্বরে। কেন কষ্ট পাইছে? যে দেখো, হে পিতৃব্য মানে হচ্ছে হে পিতার সমান, মানে চাচা। পিতৃব্য মানে হচ্ছে পিতার সমান, মানে ওই সম্মানীয় ব্যক্তি বলেছে হে পিতার মতো সমান চাচা। তব বাক্য ইচ্ছি মরিবারে, মানে তোমার বাক্য শুনে, তব বাক্য তোমার বাক্য শুনে ইচ্ছি মরিবারে, মানে তোমার বাক্য শুনে আমার না মরে যাইতে ইচ্ছে করতেছে। তোমার কথাবার্তা শুনে আমার মাথাটাতে আওলাই গেছে, আমার মরে যাইতে ইচ্ছে করতেছে। তুমি কি বললা তুমি এটা মিয়া? এটা কি বললা? মানে তুমি তো আমাদের ফ্যামিলির পাবলিক, তাই না? তুমি বলতেছো কি রাঘবের দাস তুমি, অর্থাৎ তুমি নিজের রাঘবের দাস পরিচয় দিচ্ছ। এটা কোনো কথা বললা তুমি? এইটা মানে আমি শুনে তো শক খাচ্ছি। আমার বিশ্বাস হচ্ছে না তুমি রাঘবের দাস বলতেছো। তোমার কথাবার্তা শুনে আমার মরে যাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, এমন একটা অবস্থা। তারপরে বলতেছে কেমনে ও মুখে আনিলে এ কথা, তুমি তোমার মুখে ওই কথা কিভাবে আনলে যে তুমি রাঘবের দাস? তোমার মা নিকুষা সতী, তোমার বাবা ঋষি বিশ্ববা, তোমার সহোদর মানে তোমার বড় ভাই সে রক্ষ শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই সলিস স্তনিব, তোমার ভাইয়ের ছেলে বাসুব বিজয়ী, তুমি একজন বীর যোদ্ধা বীরেন্দ্র কিশোরী, তুমি এমন একজন পাবলিক হয়ে তুমি তারে তো ধরে আনিছো, ভালো কথা। তারপরে আবার তুমি নিজেরা পরিচয় দিচ্ছ যে তুমি রাঘবের দাস। কি কথা বললা এটা? তাহলে এই কথা বলার পরে এখান থেকে দেখো, এই কথা তো বলছে মেঘনাদ বলার পরে, এবার ওই যে আরো কিছু উপমা উদাহরণ দিয়ে মানে বোঝাইতে চাইছে যে তুমি কোন বংশের আর ও কোন জায়গার। এই যে দুই বংশের ফারাক, মানে দুইজনের ফারাক বোঝানোর জন্য মেঘনাদ কিছু উদ্ধৃতি দিয়েছে। সেই উদ্ধৃতিগুলো কি এবার আমরা দেখি। স্থাপিলা বিধুরে বিধি, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করলো, স্থাপন মানে হচ্ছে সেটে দিছে, লাগাই দিছে। তাহলে স্থাপিলা বিধুরে বিধি, অর্থাৎ বিধি মানে হচ্ছে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা বা গড বা পরম ব্রহ্ম,
ব্রহ্ম, যেই বলো না কেন, স্থাপিলা বিধুরে, বিধু মানে হচ্ছে চাঁদ, মানে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করছে। কোথায় স্থাপন করছে? স্থানুর ললাটে। ললাট মানে হচ্ছে কপাল, মানে আকাশের কপালে সৃষ্টিকর্তা চাঁদ বেঁধে দিছে, চাঁদ সেটে দিছে, চাঁদ লাগাই দিছে। চাঁদ কোথায়? আকাশের কপালে। পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই, অর্থাৎ শশী মানে হচ্ছে এই যে শশী মানেও হচ্ছে চাঁদ, অর্থাৎ ভূতলে মানে হচ্ছে এই যে পৃথিবীতে, পৃথিবীর নিচে মানে আকাশ এবং পৃথিবী মানে আসমান এবং জমিন হিসেবে বোঝানো হয়েছে। পুরী কি ভূতলে শশী, অর্থাৎ ওই যে আকাশের যে চাঁদ, আকাশের কপালে লেপ্টে দেওয়া আছে, ওই চাঁদ কি কখনো বা ওই শশী কি কখনো ভূতলে মানে ভূমিতে এসে যান গড়াগড়ি ধুলাই, অর্থাৎ ওই আকাশের চাঁদ কি উপর থেকে নেমে এসে কখনো ধুলাই এসে গড়াগড়ি খায়? তুমি আমার চাচা, তুমি আকাশের চাঁদ, ঠিক আছে? ওই আকাশের চাঁদ হয়ে তুমি ধুলাই গড়াগড়ি করতেছো। তুমি কি দেখছো আকাশের চাঁদ কখনো এসে ধুলাই গড়াগড়ি করে? অর্থাৎ তুমি কোন মর্যাদার, তুমি চিন্তা করে দেখো, আর তুমি নিজেকে কই নামাই নিয়ে আসছো। ওকে, আচ্ছা, এরপরে বলতেছে যে হে রক্ষরথী, মানে রক্ষপুরের রক্ষাকর্তা, মানে বোঝানো হচ্ছে যে তুমি একজন বীর যোদ্ধা। চাচাকে বলতেছে তুমিও তো একজন বীর যোদ্ধা, তুমি যোদ্ধা, তুমি রক্ষরথী, ঠিক আছে? হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, তুমি কেমনে ভুলে গেলে যে তুমি কে, তোমার বংশ কে, তোমার বাবা কে, তোমার মা কে, তোমার ভাইয়েরা কে, তোমার ভাইয়ের ছেলেরা কে, তুমি ভুললে কেমনে? তাহলে বলতেছে হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, অর্থাৎ তুমি কি বুঝতে পারতেছো তুমি কোন মহাকুলে জন্মগ্রহণ করছো? এটাকে তুমি ভুলে গেলে কেমনে? মানে তুমি তো রক্ষপুরের শ্রেষ্ঠ একটা পরিবারের মধ্যে রাজার পরিবারে জন্মগ্রহণ করছো, ঠিক আছে? বা একটা রাজ সদস্য, তুমি রাজ পরিবারের সদস্য, তাহলে সেক্ষেত্রে তোমার জন্ম যে কোন মহাকুলে হয়েছে এটা তুমি ভুলে গেছো কেমনে? তাহলে এই কথাগুলো যখন বললো, বলার পরে এই দুইটাতে হচ্ছে মূলত ওই যে উপমা দিয়ে, উপমা না সরি, মানে একটা উদাহরণ দিয়ে আসলে বোঝানো হয়েছে যে দেখো তুমি আসলে আকাশের চাঁদ, তুমি যাচ্ছ এরকম ধুলাই কড়াকড়ি করতে, হ্যাঁ তুমি কি ভুলে গেছো তুমি কোনটা? তাহলে এইটা বলার পরে এইবার অ্যাকচুয়ালি ওই যে রামের অনুজ মানে মেঘন, এই লক্ষণ, সেই লক্ষণ সম্পর্কে এইবার বলা শুরু করছে মেঘনাদ। কি বলছে? কে বা সে অধম রাম, তার মানে রামকে অধম হিসেবে দেখানো হয়েছে, যে অধম রাম কে, সে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি। এটা একটুখানি ভালো করে বুঝতে হবে। স্বচ্ছ সরোবর মানে হচ্ছে, স্বচ্ছ সরোবর মানে হচ্ছে জলাশয়, স্বচ্ছ মানে পরিষ্কার জলাশয়, পরিষ্কার জলাশয় মানে পরিষ্কার একটা পুকুর। তুমি কল্পনা করো যে তোমার বাসার পাশে একটা পুকুর আছে, পুকুরটা খুব পরিষ্কার, চারিদিকে গ্রিন সবুজে ঘেরা। স্বচ্ছ সরোবরে করে কেলি, কেলি মানে হচ্ছে খেলা করা। কে খেলা করতেছে? রাজহংস। রাজহংস মূলত হচ্ছে রাজহাঁস। তবে রাজহাঁস এবং রাজহংস এই দুইটা শব্দ কিন্তু আলাদা আলাদা করে ব্যবহার করা হয়। রাজহাঁস ব্যবহার করা হয় সিম্পল রাজহাঁসের জন্য, আর রাজহংস ব্যবহার করা হয় বংশগত মর্যাদার জন্য। তার মানে রাজহংস মানে হচ্ছে রাজকীয় একটা ব্যাপার স্যাপার। রাজহংস কোথায় খেলা করে? পঙ্কজ কাননে, মানে পদ্মবন, পদ্মবন যেটা আছে, পঙ্কজ কানন হচ্ছে পদ্মবন, অর্থাৎ এমন একটা পুকুর কল্পনা করো, চারিদিকে হচ্ছে সবুজ গ্রিনে গ্রিনে একটা ভাব, সুন্দর একটা পরিবেশ, সেই পুকুরের জলাশয় এত পরিষ্কার, সেই পরিষ্কার জলাশয়ের মধ্যে আবার পদ্ম ফুলও আছে। তাহলে এরকম সুন্দর একটা জায়গায় গিয়ে রাজহংস মানে ওই যে সম্মানীয় যেসব ব্যক্তিরা আছে, রাজহংসের মতো মানে আভিজাত্যের প্রতীক, তারা মূলত ওই রকম স্বচ্ছ সরোবরে গিয়ে কি করে? খেলাধুলো করে, গোসল করে, সাঁতার কাটে। যায় কি সে কভু, অর্থাৎ ওই যে রাজহংস যেটা স্বচ্ছ সরোবরে খেলা করা অভ্যাস, রাজকীয় ভাবে থাকা যার অভ্যাস, সে কি কভু যায়, কোথায় যায়? আচ্ছা, সে কি কভু যায় প্রভু, এখানে প্রভু বলতে মূলত বোঝানো হয়েছে ওই মেঘনাদ মূলত তো চাচাকে বলতেছে যে প্রভু আমাকে বলো, স্বচ্ছ সরোবরে যে রাজহাঁস খেলা করে সে কি কখনো যায়? প্রভু আমাকে বলো কোথায় যায়? পঙ্কিল সলিলে, পঙ্কিল সলিলে এবং শৈবাল দলের ধাম, অর্থাৎ পঙ্কিল সলিল মানে হচ্ছে কর্দমাক্ত পুকুর। তাহলে এখানে মূলত পঙ্কজ কানন মানে হচ্ছে পদ্ম ফুল ফুটে থাকা সুন্দর পুকুর, আর পঙ্কিল সলিল বলতে বোঝানো হয়েছে যে হচ্ছে ময়লা আবর্জনা। তার মানে রাজহংস পরিষ্কার জলাশয়, পদ্মফুল ফোটায় এমন একটা জায়গায় গিয়ে খেলাধুলো করে, গোসল করে। সে কখনো কাদা বালি বা কাদা মাখা যে পুকুরটা আছে, নোংরা পুকুর, এই নোংরা পুকুরে যায় সে কখনো গোসল করে না, সেখানে গিয়ে খেলাধুলো করে না। অর্থাৎ তুমি রাজহংস, তোমার স্বচ্ছ সরোবরে গোসল করা তোমার অভ্যাস, তুমি যাই সেই কাদামাটির ভেতরে চলে গেছো। এরপরে বলতেছে মৃগেন্দ্র কেশরী কবে, মৃগেন্দ্র কেশরী কবে। তাহলে মৃগেন্দ্র কেশরী অর্থাৎ মৃগেন্দ্র, কেশরী মানে হচ্ছে
সিংহর কেশ, মানে কেশ আলা যে সিংহ, পুরুষ সিংহ যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে পুরুষ সিংহের কেশর থাকে, এরকম বড় কেশর থাকে, যখন সে দৌড়ায় তখন কেশরগুলো হচ্ছে বাতাসে ওড়ে। তাহলে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, কেশরী মানে হচ্ছে এখানে মূলত ওই চাচাকে বলতেছে যে কাইন্ড অফ যে তুমি হচ্ছে মৃগেন্দ্র কেশরীর মতো, ওই যে কেশরওয়ালা সিংহের মতো তুমি রাজা, তুমি শক্তিশালী সিংহ রাজা, তুমি শক্তিশালী একজন ব্যক্তি, ঠিক আছে। অর্থাৎ হে বীর কেশরী, অর্থাৎ ওই যে চাচাকে বলতেছে তুমি সিংহের মতো শক্তিশালী এবং বীর, তুমি বীর, তাহলে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মৃত্যুভারে। সম্ভাষে মানে হচ্ছে কথোপকথন করে বা বন্ধুত্ব করে, ফ্রেন্ডশিপ করে, ঠিক আছে। ফ্রেন্ডশিপ করে, কার সাথে ফ্রেন্ডশিপ করে? শ্রীগালে, শ্রীগাল মানে হচ্ছে শিয়াল, ঠিক আছে। শ্রীগালে মিত্রভারে মানে হচ্ছে কাইন্ড অফ মনে করো যে হচ্ছে কথোপকথন করে, বন্ধুত্ব করে, কার সাথে? শিয়ালের সাথে। তাহলে একজন বনের রাজা সিংহ, মৃগেন্দ্র কেশরী, কে শালা বনের রাজা তুমি, তুমি যায় শিয়াল মানে বনের রাজা সিংহ, সে কি শিয়ালের সাথে কখনো বন্ধুত্ব করে? তার সাথে কি আলোচনায় বসে? তার সাথে কি হচ্ছে কমিউনিকেশন করে, চ্যাট করে, ফেসবুকিং করে, ছবি আপলোড করে? না, করে না। মেইনলি হচ্ছে বনের রাজা বনের রাজাদের সাথে ঘোরে। শিয়াল সে হচ্ছে ছোট চোর, ঠিক আছে, সে চোরের মতো করে ঘুরবে। অর্থাৎ তুমি কি কখনো দেখছো যে এই যে মৃগেন্দ্র কেশরী বা হচ্ছে সিংহের রাজা, সে কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব স্থাপন করে? তুমি সিংহের রাজা, তুমি এই বংশের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, তুমি ওই যে শ্রীগাল, ওই যে শিয়াল, ওই যে চতুর ব্যক্তি, মানে ওই যে মানে লক্ষণকে বোঝাচ্ছে যে তুমি ওই যে লক্ষণ, ওর সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করছো। তাহলে এটা তো বললো, বলার পরে বলতেছে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি। দাস বলতে এখানে মেঘনাদ নিজেকে বোঝাচ্ছে যে তুমি নিজেই বলো যে রাজহাঁস কি ওরকম জায়গায় যায়? সিংহ কি শিয়ালের সাথে বন্ধুত্ব স্থাপন করে? আমি তো মেয়ে অজ্ঞ, আমি কিছু বুঝি না, আমার মানে আমি এখনো ছোট বাচ্চা কাচ্চা মনে করো যে হচ্ছে, বা তুমি আমার গুরুজন, তুমি আমার থেকে অনেক ভালো বোঝো, তুমি যুদ্ধ টুদ্ধ করে একদম তোমার প্রচুর অভিজ্ঞতা। আমি অজ্ঞ আর তুমি হচ্ছে বিজ্ঞ। আমি অজ্ঞ, তুমি হচ্ছে বিজ্ঞ, মানে হচ্ছে আমি কিছুই জানি না, তোমার মতো আসলে অত জ্ঞান আমার নাই, কিন্তু তুমি বিজ্ঞ, তোমার তো জ্ঞান আছে, তুমি তো বুঝো এই বিষয়গুলো, হ্যাঁ, যে হচ্ছে বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, অর্থাৎ তোমার জানা নেই, মানে এই যে হচ্ছে তুমি কোন বংশের অমুক তমুক সাত পাঁচ, এগুলোকে যে তুমি জানো না, বিষয়টা তো এমন না, বরং আমার থেকে তুমি ভালো জানো যে তুমি কোন বংশের, ঠিক আছে। অর্থাৎ অবিদিত নহে কিছু তোমার চরণে, অর্থাৎ তোমার পায়ে, চরণ বলতে পা এখানে মূলত বোঝানো হয়েছে যে তোমার কাছে আর কি, তোমার কাছে আসলে মানে কি বলবো যে হচ্ছে অজানা কোনো কিছু আছে, বিষয়টা এমন না, আমাদের সবকিছুই তুমি জানো। ক্ষুদ্রমতি নর, তাহলে ক্ষুদ্রমতি নর মানে হচ্ছে ক্ষুদ্রমতি মানে ক্ষুদ্র মনের, ক্ষুদ্রমতি মানে হচ্ছে ক্ষুদ্র মনের, ক্ষুদ্র মনের, নর মানে হচ্ছে পুরুষ, তাহলে ক্ষুদ্র মনের পুরুষ। সুর লক্ষণ, অর্থাৎ এখানে লক্ষণকে মূলত বোঝাইছে যে সে হচ্ছে ছোট মনের মানুষ, ঠিক আছে। তাহলে লক্ষণ হচ্ছে ছোট মনের মানুষ। ক্ষুদ্রমতি নর। সুর, সুর মানে হচ্ছে চতুর, মানে কাইন্ড অফ মনে করো যে হচ্ছে ছ্যাচর টাইপের পাবলিক। তাহলে ক্ষুদ্রমতি নর, সুর, লক্ষণ, তাহলে লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি নর, অর্থাৎ ছোট মনের মানুষ, কাপুরুষ টাইপের একজন। মেঘনাদ কেন বলছে যে হচ্ছে লক্ষণ কাপুরুষ? মেঘনাদ এই জন্য বলছে যে দেখো পরের লাইনে আছে, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মদে সংগ্রামে, অর্থাৎ সে তো ছোট মনের মানুষ, সে হচ্ছে ভীত, ভয় ভয় পাওয়া পাবলিক, সে হচ্ছে ছোট মনের, মানে সবকিছু মিলায় তাকে নিচু করে দেখানো হয়েছে। তো বলতেছে যে হচ্ছে এই ধরনের একটা পাবলিক সে কি করছে, সে হচ্ছে ছোট, এর কারণ হচ্ছে নহিলে অস্ত্রহীন যোধে, মানে অস্ত্রহীন মানে এই যে আমি অস্ত্র ছাড়া এখন আমি আছি, আমি তো তখন ধরে যজ্ঞ করতেছিলাম, আমার কাছে তখন অস্ত্র নাই, এই অস্ত্রহীন অবস্থায় যোধে কি সে, অর্থাৎ অস্ত্রহীন অবস্থায় আমাকে যে চ্যালেঞ্জ করতেছে, তার হাতে তো অস্ত্র আছে কিন্তু আমার হাতে তো অস্ত্র নাই, তবুও সে চ্যালেঞ্জ করতেছে যে সে সম্মদে সংগ্রামে, অর্থাৎ আমার সাথে যুদ্ধ করার জন্য সে চ্যালেঞ্জ করতেছে, ঠিক আছে। মানে তুমি চিন্তা করে দেখো, চাচা লক্ষণকে সাথে করে নিয়ে আসছে অস্ত্র সহ, মেঘনাদ তখন যজ্ঞ করতেছিল, তার হাতে অস্ত্র নাই, এই অস্ত্র না থাকা অবস্থায়ও মেঘনাদ যখন দেখলো যে তার চাচা লক্ষণকে সাথে করে আনছে, তাদের হাতে অস্ত্র আছে, তখন এই কথাগুলো বলার পরে একটা পর্যায়ে গিয়ে মেঘনাদ বলতেছে যে হচ্ছে চাচা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যারা বীর যোদ্ধা, যারা বীর যোদ্ধা তারা কিন্তু তার নিজের হাতে অস্ত্র থাকলে তার শত্রুপক্ষের হাতে যদি অস্ত্র না থাকে তাহলে সে কিন্তু আক্রমণ করে না, যদি দুইজনের হাতেই অস্ত্র থাকে তবেই একটা ইকুয়াল ইকুয়াল যুদ্ধ হয়। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো চাচা, আমি তো আমার কাছে তো এখন অস্ত্র নাই, আমি তো যজ্ঞ করতেছিলাম, কিন্তু তুমি যাকে ধরে সাথে করে ধরে আনছো তার হাতে দেখো অস্ত্র রয়েছে, তার মানে এই বিনা অস্ত্রের একজন ব্যক্তিকে সে চ্যালেঞ্জ করতেছে, অস্ত্রধারী ব্যক্তি, তাহলে কি সে কি ছোট না? সে কি ছোট মনের মানুষ না? সে কি তাহলে ওই যে শিয়ালের মতো চতুর না, মানে সুযোগের সদ্ব্যবহার করা? সিংহের মতো কি আমার সামনে সরাসরি যুদ্ধ করতেছে? না, করে নাই। আচ্ছা, এরপরে বলতেছে কহ মহারথী, মহারথী মানে হচ্ছে মহান যোদ্ধা,
অর্থাৎ এখানে মূলত হচ্ছে বিভীষণকে বোঝাচ্ছে, অর্থাৎ তার চাচাকে বলতেছে মেঘনাদ যে হে মহারথী তুমি বলো কি বলবে, যে এই কি মহারথী প্রথা, অর্থাৎ এটাই কি সে যুদ্ধের প্রথা? বীর যোদ্ধারা কখনো অস্ত্রহীন ব্যক্তিকে আটক মানে অ্যাটাক করে না। চাচা তুমি নিজেই বলো, আমার হাতে তো এখন অস্ত্র নাই, ছোট মনের মানুষ সে যে আমার সাথে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতেছে, ওর হাতে অস্ত্র রয়েছে আমার হাতে অস্ত্র নাই, তুমি আবার হচ্ছে ওর সামনে দাঁড়িয়ে আমাকে অস্ত্র আনতে বাধা দিচ্ছ। তুমি নিজেই চিন্তা করে দেখো, এটা কি মহারথী প্রথা? এটা কি সেই মানে বীর যোদ্ধাদের প্রতীক? না, তার মানে সে ছোট মনের মানুষ। তারপরে বলতেছে নাহি শিশু লঙ্কাপুরে, অর্থাৎ লঙ্কাপুর মানে হচ্ছে যে লঙ্কা যে রাজধানী, এই রাজধানীর এমন কোন শিশু নেই শুনি না হাসিবে এ কথা। সে নাকি একজন বীর যোদ্ধা। মানে এক প্রকার কটাক্ষ করে বলতেছে, মেঘনাদ বলতেছে যে চাচা তুমি যারা ধরে আনতেছো সে নাকি বীর যোদ্ধা, সে আমার হাতে অস্ত্র নেই এমন সময় এসে আমার অ্যাটাক করতে আসছে, কিন্তু সে ভালো করে জানে যে আমার হাতে যদি অস্ত্র থাকে তাহলে কিন্তু কোনো সুযোগ না, একেবারে একদম জাহান্নামে পাঠাই দেবো, সমর ভবনে পাঠাই দেবো। কিন্তু সে যে অস্ত্রহীন একটা অবস্থায় একজন ব্যক্তির কাছে এসে আসছে, আমাকে হত্যা করতে আসছে, তাহলে এটা কি আসলে তার উচিত হয়েছে? সে তো ছোট মনের মানুষ। আর এই যে অস্ত্রহীন একজন ব্যক্তিকে অস্ত্রধারী একজন ব্যক্তি এসে অ্যাটাক করতেছে, এই কথা যদি এই যে লঙ্কাপুর এই রাক্ষস রাজ্যের ছোট ছোট বাচ্চারাও যদি শোনে তাহলে তো হাসবে যে হাই 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 হে হে লক্ষণ কি কাজ করলো এটা, মানে এটা কোনো যুদ্ধের কোনো নিয়ম হলো? আগেকার দিনে এরকমই ছিল যে হচ্ছে দুইজনের হাতেই যদি অস্ত্র থাকে তবেই তারা হচ্ছে যুদ্ধে লিপ্ত হয়, যদি কারোর হাতে অস্ত্র পড়ে যায় তাহলে যে বীর যোদ্ধা সে আসলে ওই অস্ত্রহীন যোদ্ধাকে অ্যাটাক করে না। তাহলে এই কবিতাটাতেও হচ্ছে অনেক বড়। তো আমরা যেহেতু ভেঙে ভেঙে গুছিয়ে গুছিয়ে পড়তেছি, সেহেতু আমরা এই কবিতাটাকে হচ্ছে 2 থেকে 3টা পার্ট করব। তো প্রথম পার্টের ভিডিও আজকে আমরা এই পর্যন্ত দেখলাম। পরবর্তী পার্টের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমরা সেগুলো আপলোড করব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রাখতে হচ্ছে। আমন্ত্রণ থাকবে পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।